আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টাইমসে সবাইকে স্বাগত। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। ইসরায়েল পুরোপুরি গাজা থেকে না সরলে প্রকৃত যুদ্ধবিরতি সম্ভব নয়, বললেন কাতারের প্রধানমন্ত্রী। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব। জানাবো ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ করবে হামাস, জানিয়েছে খলিল আল হায়া। এরপর জানাবো নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা মামদানির নেই, দাবি নিউ ইয়র্কের গভর্নরের। পুয়ের্তো সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। এবং সবশেষ জানাবো থেমে গেছে শান্তি আলোচনা, ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল পুরোপুরি গাজা থেকে না সরলে প্রকৃত যুদ্ধবিরতি সম্ভব নয় বললেন কাতারের প্রধানমন্ত্রী। গাজায় বিদ্যমান পরিস্থিতিকে এখনও যুদ্ধবিরতি বলা যায় না বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। দাবি, ইসরায়েল পুরোপুরি গাজা উপত্যকা থেকে না সরলে প্রকৃত যুদ্ধবিরতি সম্ভব নয়। রোববার ৭ ডিসেম্বর এক প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। শনিবার ৬ ডিসেম্বর দোহা ফোরামের এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। একই অনুষ্ঠানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে আঙ্কারার অবস্থান তুলে ধরেন। আল থানি বলেন, আমরা এক সংকটময় পর্যায়ে আছি। এটি কেবল একটি লোক দেখানো যুদ্ধবিরতি মাত্র। এটিকে এখনো যুদ্ধবিরতি বলা যায় না। যুদ্ধবিরতি তখনই সম্পূর্ণ হবে যখন ইসরায়েল পুরোপুরি গাজা থেকে সরে যাবে। কেবলমাত্র তখনই পরিস্থিতি স্থিতিশীল হবে এবং মানুষ অবাধে যাতায়াত করতে পারবে, যা এখনো হয়নি। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হলে ইসরায়েল নতুনভাবে আঁকা ইয়েলো লাইন পর্যন্ত সেনা পিছিয়ে নেয়, যা গাজাকে পূর্ব পশ্চিম দুই ভাগে বিভক্ত করে। এছাড়া নির্ধারিত সময়েও রাফা সীমান্ত খুলে দেয়নি ইসরায়েলি সেনারা। আইডিএফ এর দাবি, গাজায় থাকা নিহত ইসরায়েলিদের সব লাশ হামাসকে ফিরিয়ে দিতে হবে। সপ্তাহের শুরুতে ইসরায়েল জানায় তারা রাফা একমুখীভাবে খুলতে রাজি, যাতে কেবল ফিলিস্তিনিরা কেবল গাজা ছাড়তে সক্ষম হবে। কিন্তু মিশর ইসরায়েলের এমন খামখেয়ালি দাবি প্রত্যাখ্যান করে জানায় ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে ফেরার অধিকার রয়েছে। তবে কাতারের প্রধানমন্ত্রী আল থানি বলেন, কাতার, তুরস্ক, মিশর ও যুক্তরাষ্ট্র পরবর্তী ধাপ এগিয়ে নিতে একসঙ্গে কাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানান, ২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপ ঘোষণা হতে পারে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব। ইসরায়েলের রাজধানী তেল আবিবের হাবিমা স্কয়ারে শনিবার ৬ ডিসেম্বর স্থানীয় সময়ের রাতে হাজারো সরকার বিরোধী বিক্ষোভকারী সমবেত হন। বিক্ষোভকারীদের অভিযোগ, ৭ অক্টোবরের হামলার পরবর্তী সরকারের নানা পদক্ষেপ নিয়ে জবাবদিহি এড়াতে চাইছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ৭ ডিসেম্বর এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য জানায়। আন্দোলনকারীদের দাবি, নিজেই তদন্ত কমিটির সদস্য বাছাই করতে চাইছেন নেতানিয়াহু। এটি করা হলে তদন্ত সুষ্ঠু হবে না বলে মত ইসরায়েলিদের। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হামলা চালায় হামাস। এতে নিহত হয় কমপক্ষে ১২০০ ইসরায়েলি। ইসরায়েলের পাল্টা সেনা আক্রমণে প্রাণ হারান গাজার ৭০,০০০ বেসামরিক ফিলিস্তিনি। বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন স্বতন্ত্র কর্মী দল। এছাড়াও সরকারের বিচার ব্যবস্থা দুর্বল করার প্রচেষ্টা ও অন্যান্য পুরনো রাজনৈতিক ইস্যুও বিক্ষোভে তুলে ধরা হয়। ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে অস্ত্র সমর্পণ করবে হামাস। গাজায় ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে উপত্যকাটির প্রতিরোধ গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে শনিবার ৬ ডিসেম্বর এ তথ্য জানিয়েছে সশস্ত্র সংগঠনটির আলোচক দলের প্রধান খলিল আল হায়া। তিনি বলেন, দখলদারি ও আগ্রাসনের কারণে আমরা অস্ত্রশস্ত্র রাখছি। দখলদারির অবসান ঘটলে এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। রাষ্ট্র বলতে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা বুঝিয়েছেন বলে আল হায়ার দপ্তর জানিয়েছে। খলিল আল হায়া আরো বলেন, আমরা গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছি। তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে তা মেনে নেওয়া হবে না। গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চললেও তা লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলা চালানো ইসরায়েলের নিত্যদিনের ঘটনা। এতে প্রতিদিন
হতাহত হচ্ছেন অনেকেই। স্থানীয় সময় শনিবার 5 ডিসেম্বর ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও নিরীহ ফিলিস্তিনিদের উপরে গুলি ছোড়ে নেতানিয়াহু সেনারা। পূর্বাঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা। প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয়ের খোঁজে ছুটছেন বাসিন্দারা। একই দিন পশ্চিম তীরের বাসিন্দাদের উপরে হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা। এদিকে রাফা সীমান্ত একপাক্ষিকভাবে খুলে ফিলিস্তিনিদের মিশরে হস্তান্তরের পরিকল্পনার বিরোধিতা করেছেন মুসলিম দেশের নেতারা। দোহায় এক সংবাদ সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে দেশগুলো জানায় ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী রাফা সীমান্ত দুই দিক থেকেই খুলে দেওয়া উচিত। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে তা পুনর্নির্মাণের বাইরেও এ বিষয়ে সহমত জানায় তারা। সূত্র ফ্রান্স 24। নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা মামদানির নেই। নিউ ইয়র্কের গভর্নর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার ক্ষমতা নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির নেই বলে জানিয়েছেন শহরটির গভর্নর ক্যাথি হোচুল। স্থানীয় সময় বৃহস্পতিবার 4 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আগামী 1 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মামদানি। দীর্ঘদিন ধরেই তিনি ইসরায়েল নিয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত। তার এই মনোভাবে অনেক ইহুদি নাগরিককে উদ্বিগ্ন করেছে। তিনি বরাবরই প্রতিশ্রুতি দিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরে আসলে তিনি তাকে গ্রেফতার করবেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মামদানির নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিশ্রুতি নিয়ে ইসরায়েলপন্থী হোচুলকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি এ পরিকল্পনার সঙ্গে একমত নন এবং নিউ ইয়র্ক সিটির মেয়রের এ ধরনের ক্ষমতা নেই। মামদানি দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেটি তার ভিত্তি। কিন্তু আইসিসির যুক্তরাষ্ট্রে কোনো এখতিয়ার নেই। উপরন্তু মার্কিন ফেডারেল আইন স্থানীয় সরকারকে আদালতটির সঙ্গে সহযোগিতা করা নিষিদ্ধ করে। আরেকটি ফেডারেল আইন বিদেশি রাষ্ট্রপ্রধান সহ কূটনৈতিক কর্মকর্তাদের আটক বা কাজে বিঘ্ন ঘটানো অপরাধ হিসেবে গণ্য করে। আইন বিশেষজ্ঞরাও বলেছেন নেতানিয়াহুকে গ্রেফতারের মামদানির হুমকির কোনো আইনগত ভিত্তি নেই। মামদানির হুমকি সত্ত্বেও নেতানিয়াহু বুধবার জানিয়েছেন তিনি নিউ ইয়র্ক সফরের পরিকল্পনায় অটুট। তিনি প্রতি বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে শহরটি সফর করেন। পুয়ের্তো রিকোতে সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। ক্যারিবিয়ান সাগরে চলমান উত্তেজনার মাঝেই পুয়ের্তো রিকোতে সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। শনিবার 7 ডিসেম্বর অত্যাধুনিক সব সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র নিয়ে পুয়ের্তো রিকোর পন্স উপকূলে অবস্থান নেয় মার্কিন সেনাদের একটি ইউনিট। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। উপকূলের কাছাকাছি সান্তিয়াগো সামরিক ঘাঁটিতে অবস্থান করবে তারা। সেখান থেকেই চালানো হবে মহড়া। ভেনেজুয়েলাকে চাপ প্রয়োগে ক্যারিবিয়ান সাগরে একের পর এক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মাঝেই এলো সামরিক মহড়ার ঘোষণা। দাবি মাদক পাচার রোধেই এসব তৎপরতা। ক্যারিবিয়ান সাগরে একযোগে সামরিক ও নৌ মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে এসব মার্কিন বাহিনী। এদিকে ক্যারিবিয়ান সাগরে আরও একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রাণ গেছে 4 জনের। তথ্যটি নিশ্চিত করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ তুলে বৃহস্পতিবার 4 ডিসেম্বর সংঘটিত এই হামলাটি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নির্দেশে পরিচালিত হয়। তবে মার্কিন সাদার্ন কমান্ডের দাবি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক চোরাচালান রুট দিয়ে চলছিল নৌযানটি। সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এতে এখনও পর্যন্ত 80 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। থেমে গেছে শান্তি আলোচনা। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা 3 দিনব্যাপী শান্তি আলোচনা। এদিকে আলোচনার শেষ দিন শনিবার 6 ডিসেম্বর ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। খবর আল জাজিরার। ফ্লোরিডায় গতকাল শনিবারের আলোচনার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের গঠনমূলক কথা হয়েছে। তবে দুপক্ষই একটি বিষয়ে একমত, সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার ওপর পুরো বিষয়টি নির্ভর করছে।
আলোচনায় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা তুলে ধরা হয়, যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। শুক্রবার ভোররাত থেকে ইউক্রেনে নতুন করে ব্যাপক আক্রমণ শুরু করে রাশিয়া। এই হামলায় রাশিয়া 653টি ড্রোন ও 51টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে। হামলায় মোট 29টি এলাকায় আঘাত হানা হয় বলে নিশ্চিত করেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো। তিনি জানান, এতে কমপক্ষে 8 জন আহত হয়েছে। হামলায় জাপোরিজিয়া পারমাণবিক ক্ষেত্রের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানকার রিয়্যাক্টরের নিরাপত্তা নিয়ে তৈরি হয় সংখ্যা। এই পারমাণবিক অবকাঠামোর বন্ধ হয়ে যাওয়া 6টি রিয়্যাক্টরকে ঠান্ডা রাখতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি অভিযোগ করেন, সর্বশেষ হামলায় জ্বালানি অবকাঠামোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভের কাছে একটি রেল স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা 585টি ড্রোন ও 30টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। মস্কো অবশ্য জানিয়েছে হামলায় কেবল ইউক্রেনের সামরিক বাণিজ্যিক কমপ্লেক্স ও সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির কারণে এখন কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেওয়া হচ্ছে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায়। কেবল নভেম্বর মাসেই রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের লজিস্টিক হাব হিসেবে পরিচিত পোকরোভস্কের 505 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। এই ভূখণ্ড দখলের পরিমাণ অক্টোবরের প্রায় দ্বিগুণ।